জামাতকে আমরা সেভাবে খুব শক্ত অবস্থানে কিন্তু আমরা দেখতে পাই না। মানে যে বিরোধী দল কিন্তু সরকারের বিভিন্ন ভুল ভ্রান্তি ধরবে, সেটাই স্বাভাবিক। এবং সরকারের ভুলগুলোর ঠিক করার দায়িত্ব কিন্তু কিন্তু বিরোধী দল আসলে দুর্বল না, বিরোধী দল সময় দিচ্ছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি না। আর এস আলম নিয়ে যখন কথা হয়েছিল ইসলামী ব্যাংক নিয়ে, তখন আপনারা বলেছেন যে এস আলমকে সাপোর্ট দিচ্ছে সরকার, কিন্তু আজকে আমরা দেখলাম যে এস আলম সহ 10টা গ্রুপের ব্যাপারে মামলা করতে যাচ্ছে সরকার। তা আপনি কিভাবে বলবেন যে এস আলমকে সরকার সাপোর্ট দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি এতক্ষণ কথা শুনছিলাম লেফটেন্যান্ট জেনারেল জনাব আব্দুল আজিজ সাহেবের কাছ থেকে। তো ওনার কথায় একটু আমি বলি, আমি অন্য প্রসঙ্গে যাব। আইসা বলছেন যে আসলে জামাত ইসলামী ভুল করেছে। আমিও বলি জামাত ইসলামী ভুল করেছে, কারণ জুলাই বিপ্লবের পর জামাত ইসলামী ছিল ড্রাইভিং সিটে। তারা ইচ্ছে করেই, যারা জুলাই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট নয়, যারা ছাত্রদের এই গন্ডগোল বলে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে, তারাই কিন্তু রাষ্ট্র ক্ষমতার এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চলে গিয়েছে। শুধু তাই নয়, রাষ্ট্র প্রশাসন ইন্টারিম পিরিয়ডে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে ক্ষমতা, তো ওখান থেকে ইঞ্জিনিয়ারিংটা স্টার্ট হয়েছিল। তো সেই জায়গাটাতে জামাত ইসলামী আমিরকে আরো কঠোর হওয়ার দরকার ছিল, এবং তার যেখানে যে লোক বসানোর দরকার সুস্পষ্টভাবে সেভাবে যাকে বলা হইতো তাকে কিন্তু সেই দায়িত্বটা দেওয়া হইতো। জামাত ইসলামী সেই জায়গাটায় তার নিজের ক্ষমতা অন্যের কাছে দিয়ে, এখন হয়তোবা এই আফসোস হয়তো আমরা করব, আপনি হয়তো বলবেন যে জামাত ইসলামী আসলে ভুল করেছে। আমিও মনে করি এই প্রসঙ্গে জামাত ইসলামী ভুল করেছে। যদি নির্বাচনের প্রসঙ্গে বলেন, যে আমি বলি সেক্ষেত্রে জামাত ভুল করে নাই। কারণ জামাত ইসলামী জনগণের প্রতি আস্থাশীল ছিল। যে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, যে জামাত ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, এতগুলা লোকের ফাঁসি দেওয়ার যদি কোনো রাজনৈতিক দলকে দেওয়া হইতো, আপনি কি বাংলাদেশের রাজনীতিতে তাদেরকে খুঁজে পাইতেন? সেরকম একটা রাজনৈতিক দল ঘুরে দাঁড়িয়েছে জামাত ইসলামী, সে আস্থার জনগণের জায়গায় পৌঁছে গিয়েছে। হ্যাঁ, ক্ষমতার জন্য যাওয়া না যাওয়া এগুলার সাথে আপনি সেনাবাহিনীর সাবেক একজন কর্মকর্তা ভালো করেই জানেন যে আপনারা কাউকে যদি ক্ষমতা যাওয়ার জন্য যদি সেভাবে সমর্থন না করেন, অথবা মনে করেন যে না এদেরকে ক্ষমতা দেওয়া ঠিক হবে না, তাহলে সাধারণ নাগরিকেরা কিভাবে ওই জায়গায় যেতে পারবে? এরকম অনেক কিন্তু কন্ট্রোভার্সারি কথাবার্তা আমাদের রাজনীতিতে আছে। আমি সেটাতে যাব না। আমি আপনার এই কনসেন্টের সাথে আমি একমত যে জামাত ইসলামী নির্বাচনের আগে তার অনেক কিছু পাওয়ার হোল্ড করার সুযোগ ছিল, সেটা জামাত ইসলামী কিন্তু করে নাই। এটা জামাত ইসলামীর অন্যতম ভুল। এখানে আমাদের রবি সাহেব যেভাবে বলেছেন, মনিরুল ইসলাম সাহেব, যে উনি, আমি লিগ্যাল সাবমিশনটা যে স্টাইলে আপনাদের সামনে প্লেস করেছি, আসলে আপনি এটাকে যদি রাজনৈতিক বক্তব্য হিসেবে ডিনাই করতে চান, হ্যাঁ সেটা আপনার করার রাইট আছে, আপনি করতে পারবেন। আমি দুইটা বলেছি, স্টেটের দুইটা ফাংশন ছিল একসাথে, দুইটা জিনিস, দুইটা বোর্ড একত্র হয়েছে। আপনি এক পার্ট অ্যাকসেপ্ট করছেন, একটা ডিনাই করেছেন। এই বিষয়ে আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আদার্স মিনিস্টাররা অনেক বক্তব্য দিয়েছে। সেই জন্য এই বিষয়ে আমি আর ওভাবে বলতে চাই না। আমি শুধু বলছি, যতক্ষণ পর্যন্ত গণভোট অ্যাকসেপ্ট করবে না, আপনি জানেন যেটা সংগঠিত হয়ে যায়, ভুল হলেও এটাকে অ্যাকসেপ্ট করার বিধান আছে। আপনি ক্ষমতা যাওয়ার পরে ওটাকে বাদ দিতে পারবেন। অনেক আইন আপনারা বাদ দিয়েছেন ক্ষমতা যাওয়ার পরে, অনেক আইন অ্যাকসেপ্ট করেন নাই, কিন্তু যাওয়ার আগেই আপনি বাদ দিতে পারবেন। আপনি বললেন যে আমরা তাহলে আনলফুল গভর্নমেন্টের সাথে, আমরা বলছি গভর্নমেন্টের দুইটা পার্ট। ওয়ান পার্ট যেটা ইলেকশন হয়েছে অ্যাকসেপ্ট করেছেন, আপনারাও করেছেন, আমরাও করছি, দিস সাইড ইজ লিগেল। অ্যানাদার সাইড হলো আপনার এই গণভোট অ্যাকসেপ্ট করা। গণভোট অংশগ্রহণ করেছে, রেজাল্ট হয়েছে, আপনি ওইটাকে ডিনাই করতে পারবেন না। আপনি গণসংস্কার পরিষদে শপথ নেওয়ার দরকার ছিল বিএনপিকে, নেয়ার পরে আপনি মিটিং ডেকে কি করবেন কি করবেন না, এটা আপনি 5 বছরও অনেক কাজ নাও করতে পারেন, সেটা সুযোগ ছিল। অর্থাৎ যেটা কন্টেনশন, যেটা মোটিভ, সেই জায়গাতে আমরা আইনের দৃষ্টিতে পেয়েছি বিএনপি এখানে ইল মোটিভ ছিল। এই জন্য এটাকে আমরা বলছি প্রতারণা। আপনি মনে আছে যে আমরা নির্বাচিত হওয়ার পর সংস্কার পরিষদে যাব না, গণভোট বাস্তবায়ন করব না, কিন্তু আপনারা তো, তারেক রহমান নিজেই তো হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য তার বক্তব্য আমরা পেয়েছি। একটা প্রাইম মিনিস্টার এই কথা বলার পর সে ভোটের রেজাল্ট, সে প্রাইম মিনিস্টার এটাকে মানবেন না? এইগুলা সময়ের একটু ব্যবধান। আপনি দেখেন যে একটা সময়, আপনি দেখেন এর আগে
তত্ত্বাবধায়ক নিয়ে জামাত ইসলামী ফর্মুলা দিয়েছিল, এই তত্ত্বাবধায়ক বিএনপি বলেছিল আমরা জানিও না বুঝিও না। একটা পর্যায়ে গিয়ে নিজে এটা জানছে, বুঝছে, তত্ত্বাবধায়ক ফর্ম করেছে, ওর আলোকে ইলেকশন দিয়ে ক্ষমতা থেকে বিদায় হয়েছে। তো সুতরাং বিএনপিও সবকিছু সহজে বুঝে না। হ্যাঁ, আপনি বললেন যে তাহলে আমরা এখন সরকার ছাড়ি চলে যাচ্ছি না কেন? আপনি একটু বলি, আমরা এখন বিচার আচার করতে গিয়ে এরকম জিনিস পাই যে একটা সালিশ ডাকে, ও সালিশের ভিতরে দুই গ্রুপ থাকে, এক গ্রুপ জোর করে একজনের জায়গা দখল করে ফেলছে, প্রতিষ্ঠান দখল করে ফেলছে। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, দখল যেহেতু হয়েছে এটার একটা ভ্যালুয়েশন করি। ভ্যালুয়েশন করা হলো 1 কোটি টাকা। তো 10 লাখ টাকা দেয়া হলো, আমরা আগে ক্ষমতায় বসি, তারপরে বাকি টাকাটা পরিশোধ করব। ক্ষমতায় বসে যাওয়ার পরে আর 1 টাকাও পরিশোধ করে না, এখন দেশ চালাইছে। এখন হচ্ছে কি, যে এগুলো তো আমরা আমাদের আগের ইন্টেনশন ছিল, আসলে আমরা এত টাকা দিতে পারবো না, আমাদের দায়িত্ব ছিল প্রতিষ্ঠান দখল করা, সেজন্য আমরা এখানে চলে আসছি। আমাদের সমাজের এখন যে ফ্রডের কার্যক্রম, মামলা মোকদ্দমা প্রতিনিয়ত আমরা ফেস করছি, বিএনপি অ্যাবসলিউটলি রাষ্ট্রীয়ভাবে সে কাজটাই করছে। এই জন্য জামাত ইসলামের আমির রাইটলি বলেছে যে সরকার জাতির সাথে প্রতারণা করেছে, আর প্রতারণা ইটসেলফ একটা অপরাধ। এখন আপনি যদি বলেন যে আপনি অপরাধীর সাথে থাকিয়ে না চলে যাবেন, ঘরটা আমার, আপনি ইলিগেলি এখানে থাকলেন আর আমাকে বলতেছেন আপনি যেহেতু ভালো মানুষ চলে যান, এরকম রাজনীতি চলে না। আমরা জামাত ইসলামী সর্বোচ্চ চেষ্টা করছি টু দা পয়েন্টে বিএনপি কে ধরে দেওয়ার জন্য। আপনার এখানে প্রবলেম, এইটা প্রবলেম, এইটা প্রবলেম, এইটা প্রবলেম। আপনি অন্য একটা রাষ্ট্রকে খুশি করার জন্য আমাদের রাষ্ট্রের কোনো ডিসিশন মেক করবেন না। আপনি অন্য একটা রাষ্ট্রের পারপাস সার্ভ করার জন্য আমাদের রাষ্ট্রের এই কাজগুলো করবেন না। এইভাবে হলে আলটিমেট বিরোধী দল বেশি দিন কিন্তু বিএনপি কে ছাড় দেবে না। মনে রাখতে হবে, বাংলাদেশের রাজনীতিতে উত্থান পতন আছে। আপনি হয়তো বলবেন জামাত ইসলামের আহ্বানে বিপ্লব হবে কিনা, যেহেতু উপস্থাপিকা আগে বলেছিলেন, বা আমিও বলবো জামাত ইসলামের পয়েন্টে বিপ্লব হইতে হবে এমন কোনো কথা নাই। এদেশের জনগণ, ছাত্র সমাজ যে রাস্তা শিখে গেছে, কিভাবে বিপ্লব ঘটাইতে হয় জায়গা বুঝে গেছে। এইটাতে যদি জনগণ আবার সেই জায়গায় ফিরে যায়, তাহলে বিপ্লব হইতে বেশিক্ষণ লাগবে না। এজন্য জামাত ইসলামী ওই বিএনপির, বিশেষ করে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতা হারাইছিল, যখন বিএনপি ক্ষমতা আসছিল, তখন কিন্তু শেখ হাসিনা একটা বক্তব্য দিয়েছিল জানেন, যেদিন ক্ষমতায় হারিয়েছে পরের দিনই আমি এই বক্তৃতা কোট করেছি যে তোমরা এখন গামছা বাইন্দা নাইমা পড়ো। এরপর থেকে প্রথম দিন থেকে তাদের নন কোপারেশন স্টার্ট হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী সাচ টাইপ অফ কি অপোজিশন। জামাত ইসলামী একটি গঠনমূলক বিরোধী দল, জনগণের সমর্থন এবং ভালোবাসা নিয়ে তারা আলটিমেট রাষ্ট্র পরিচালনা করতে চায়, দেশের আলটিমেট যে প্রবলেম আছে এগুলো সলভ করতে চায়। সেই জায়গার একটা আশা জনগণের কাছে জাগ্রত করে রেখেছে জামাত ইসলামী। বাংলাদেশের রাজনৈতিক দলে হিসাবে আপনি দেখেন, আওয়ামী লীগকে জনগণ টেস্ট করেছে, বিএনপি কে জনগণ টেস্ট করেছে, জামাত ইসলামীকে কিন্তু ফুললি টেস্ট করতে পারে নাই। এই টেস্টের জায়গাটা পিপল কখনো না কখনো অ্যাকসেপ্ট করে নিবে। সেই জন্য জামাত ইসলামী পরিকল্পিতভাবে আলটিমেট টার্গেটের দিকে হাঁটছে। এই জন্য জামাত ইসলামী এমন কোনো উত্তেজনাপূর্ণ কার্যক্রমে এখনো হাতে নিচ্ছে না, যাতে করে জনগণ বলতে পারে, একটা সরকারের বয়স মাত্র 4 মাস, যে তারেক রহমানকে আরেকটু সময় দেন, এখন সরকারটা এখন নেন, হয়তো 1 বছর পরে নিবে, আপনারা এত তাড়াতাড়ি নামছেন কেন? আমাদের জনগণ হলো এরকম। এই জন্য জনগণকে আলটিমেটলি কনভিন্স করে কিন্তু মুভমেন্টের দিকে যেতে হবে। জামাত ইসলামী সেই কাজটাই করছে। আমি যে বক্তব্য দিয়েছি সেটা দ্য পার্ট অফ অ্যাক্টিভিটিস অফ দ্য গভর্নমেন্ট, সেটা আনলফুল। এটা আপনি আমি যে কোনো আপনার আইনজীবী, বিএনপির আইনজীবীকে জিজ্ঞাসা করলেও তারা কিন্তু একই কথা বলবে, এখানে ডিনাই করার কোনো সুযোগ নাই। অ্যাসালম সংক্রান্ত বিষয় আমি এখন আসতে চাই। অ্যাসালম নয় শুধু, আপনি দেখুন অ্যাসালমের যে অফেন্স, এখনো আপনি ক্ষমতা দেখেন, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার গুলো দেখেন, যত অ্যাসালম টাইপের ডিফল্টার আছে তাদেরকে পুনর্বাসন করার জন্য সরকার সমস্ত এসআরও গুলো একের পর এক জারি করতেছে। তাদেরকে কিন্তু ঋণ দিচ্ছে, তাদেরকে কিন্তু ব্যবসাতে ফিরিয়ে আনার নাম বলি এই ঋণ খেলাপিদেরকে কিন্তু এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছে। অ্যাসালম বা ইসলাম ব্যাংক নিয়ে সমাধান করার জন্য এত সময় নেওয়ার কোনো দরকার নাই। যারা অপরাধী, যারা বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে শেষ করেছে, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাকে শেষ করেছে, ইসলামী ব্যাংকের মতো এরকম একটা সম্ভাবনা বিশ্বের কাছে বাংলাদেশ অর্থনীতি ইসলামী ব্যাংক দিয়ে তাকিয়ে আছে, দাঁড়িয়ে আছে। কোন একটা ব্যাংক আপনি দেখান যে ইসলামী ব্যাংকের মতো প্রফিট দেখিয়ে পারছে, ইন্টারন্যাশনাল ট্রানজাকশন দেখিয়ে দিতে পারছে?
তাহলে সেই জায়গায় সরকারের এই পলিসি কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। তারা এসালমের মাধ্যমেই ক্ষমতায় আসছে, এসালমের অর্থ, এসালমের গাড়ি, এসালমের বিভিন্ন কিছু ইউজ করেছে। বিএনপির পার্টিকুলার অনেক নেতা এবং কর্মী এমপিও আছেন, এগুলো বিভিন্নভাবে মিডিয়া এসেছে। আমি সুস্পষ্টভাবে ওই পয়েন্টগুলো তার দিকে নিতে চাই না। আমি শুধু এটাই বলবো যে এসালম টাইপের যত ঋণ খেলাপি আছে, যত বাংলাদেশের অর্থ পাচারকারী আছে, তাদেরকে যদি বাংলাদেশে তারা আইনি বিচারের ব্যবস্থা না করে, তাদের সমস্ত সম্পদ যদি বাজেয়াপ্ত না করে, তাদের বিরুদ্ধে যদি পানিশমেন্টমূলক ব্যবস্থা না নেয়, তারা যে সমস্ত শেয়ার, যে সমস্ত কোম্পানি, ব্যাংকগুলো তারা দখল করেছে, সেগুলো তার পূর্ব অবস্থা মালিকদের কাছে ফিরিয়ে না দেয়, তাহলে আমি কখনো বিএনপিকে অর্থনির্ভর, লফুল বাংলাদেশকে উন্নত করার মতো সরকার বলে আমি মনে করব না। এজন্য এসালমের বিষয়ে কোনো ছাড় বিএনপির পক্ষ থেকে দিবে আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি না।